আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচার কার্যক্রমে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রতিশ্রুতি। উত্তরাঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি। নানা ইস্যুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি। টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত হল স্কটল্যান্ড। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিতে চট্টগ্রামে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6:45 ঢাকা থেকে রওনা হয়ে বিমানযোগে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান সন্ধ্যা 7:30টার দিকে। সেখানে চট্টগ্রামে বিএনপি নেতারা তাকে স্বাগত জানান। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদকে সাথে নিয়ে আখতার হোসেনের রিপোর্ট। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামে দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর শীর্ষ নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পৌঁছানোর সড়কের 2 পাশে হাজারো নেতাকর্মী স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান তাকে। রোববার চট্টগ্রামে ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। চট্টগ্রামের সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে 4টি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। আখতার হোসেন, চ্যানেল আই, চট্টগ্রাম। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা হবে। সাইবার বুলিং প্রতিরোধ সহ নারীদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। বিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপে তারেক রহমান বলেন, মেট্রো রেলের মেইনটেন্যান্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপরে 1 মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় 10 জনকে বিজয় নির্বাচিত করা হয়। এই 10 জনের সাথেই আগামী রাষ্ট্র গঠনে তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে। কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে। অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন তখন কিন্তু
ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। ছোটবেলা থেকে কমাতে বাচ্চাদেরকে পারে। শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, অনলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষায় নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো। আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তারেক রহমান। ঢাকা সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটার খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীগুলোকে স্রোত ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। কারো রক্তচক্ষুকে জামাত ভয় পায় না উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাফিমুল ইসলামের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামাতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামাতে ইসলামীর আমির। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, পাবনা। এদিকে রাজধানী সহ সারা দেশে প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতার মতো সমস্যা দূর করে আধুনিক নগরী গঠনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীদের আশা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ঢাকা গড়তে ভোটাররা যোগ্য ব্যক্তিকেই বেছে নেবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। মিছিল, সভা সমাবেশে ঢাকায় এখন ভোটের উৎসব। নিজেদের বার্তা নিয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি। খিলগাঁও মেরাদিয়া এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব গণসংযোগ করেছেন ঢাকা 12 আসনের শেরেবাংলা নগরে। বিএনপি প্রার্থীদের মধ্যে ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিব, মধ্য বাড্ডায় ঢাকা 11 আসনে এম এ কাইয়ুম, মিরপুরে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলি প্রচার চালিয়েছেন। ঢাকা 7 আসনে সমাবেশ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। শাহবাগে নির্বাচনের থিম সং প্রকাশ করেছে এনসিপি। মগবাজারে গণমিছিল করেছেন ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন। শনিবার জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে লেবার পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু
কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 18 দিন দেশ জুড়ে চলছে জমজমাট প্রচার। নির্বাচনী প্রচার কর্মসূচিতে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে আছে প্রতিদ্বন্দ্বিতার পাল্টাপাল্টি অভিযোগও। আর প্রার্থী বাছাইয়ে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে শেষবারের মতো নির্বাচন করছেন উল্লেখ করে ভোট চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লায়লা নওশিনের রিপোর্ট। শীতে একটু উষ্ণতা পেতে ভিড় চায়ের দোকানে। চায়ের কাপে চুমুকের সাথে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। দেশ জুড়ে হাট বাজার থেকে শুরু করে সবখানেই এমন চিত্র। ময়মনসিংহ 6 আসনের ভোটাররা বলছেন অতীতের মতো এবার আর ভুল করতে চান না তারা। ফুলবাড়িয়ার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। একজন সুযোগ্য প্রার্থী আমাদের দরকার, যাতে দুর্নীতি না করে, ভালো চালা এই লোক চাই যাতে সরকারের কাজ করে, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ থেকে মুক্ত করবে। আমরা এমন একটা লোক চাই যে লোকটা আগামী দিনে ফুলবাড়িয়া উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন। এই আসনে নির্বাচনের মাঠে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়াও রয়েছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। ভোট আদায়ে দিনরাত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভোটে এমপি হতে পারি, এই কাজগুলি আমি করব। যেহেতু 17 বছর ভোট দিতে পারে নাই, এখন ভোটের জন্য সবাই মুখিয়ে আছে। আমরা আশা করতে পারি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন ধানের শীষে ভোট দেই, যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। বরিশাল 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে বলেছেন, ক্ষমতায় যেতে কোনো বহিঃশক্তির সাথে বিএনপির আতাতের প্রয়োজন নেই। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। তো বহিঃশক্তির যাদের অভ্যাস আছে, তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে। বিএনপির তো প্রয়োজন নাই। সুপেয় পানি, নদী ও খাল খনন করে জলাবদ্ধতা নিরসন সহ ৭৪ দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। জনগণ সার্বভৌম, আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্বাচনী গণমিছিল করেছেন ফরিদপুর 3 আসনের জামায়াত প্রার্থী আব্দুত তাওয়াব। রাজশাহীর 6 আসনে চলছে জমজমাট প্রচার। রাজশাহী 1 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াতের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান। আপনি দিবেন একটা ভোট, একটা ধানের শীষের সিল 12 তারিখে, 12 ফেব্রুয়ারি, আর আমি দেব আপনাদের উন্নয়ন। একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। টঙ্গীতে নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা প্রত্যাশা করছি যে গাজীপুর 2 আসনে ধানের শীষ ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে নোয়াখালী 4 আসনে সদর উপজেলায় পথসভা করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। লায়লা নওশিন, চ্যানেল আই। ইউরোপ এবং আমেরিকা প্রবাসী বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতারা নির্বাচনের প্রচার চালাতে দেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে তারা ঢাকায় আসেন। সে সময় বিএনপির নেতাকর্মীদের স্বাগত জানান ফরিদপুরের সদরপুর উপজেলার স্পেন প্রবাসী ব্যবসায়ী এবং বিএনপি নেতা মোহাম্মদ সরওয়ার মিয়া। বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করতে প্রচার কার্যক্রম চালাবেন।
আর আমরা প্রবাসে থাকা অবস্থাও এলাকার জন্য সবসময় কাজ করার জন্য মনে পড়ে। আজ অনেক দিন পরে বাংলাদেশের মাটিতে আসলাম। আমরা ফরিদপুর 4-এর জন্য কাজ করব, আর আমার এলাকাবাসীর সবার জন্য আমরা একসাথে মিলে কাজকাম করব। বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সে সময় তিনি আরও বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনোই জামাত জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তারা কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থনও নেই। শুধুমাত্র নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেন তিনি। ভারত সবসময় বাংলাদেশে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তবে সেটা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে না। দেশটিতে জামায়াতে ইসলাম কখনো ফ্রি ফেয়ার ইলেকশনে জিততে পারেনি, আগামীতেও পারবে না। যদি নির্বাচনে বড় অনিয়ম বা সহিংসতা হয়, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসতে পারে। তবে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে অনেক বড় ভুল করেছে, যা সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ লক্ষণ। যাওয়া যাক অন্যান্য সংবাদে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর 11তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন তার বড় ভাই ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইবা রহমান ও আরাফাত রহমান কোকুর সহধর্মিণী শর্মিনা রহমান, সিথি সহ পরিবারের সদস্যরা ছিলেন। আসরের পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছিলেন। সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতন এবং দায়িত্বশীল তরুণ প্রজন্মের হাত ধরেই নিশ্চিত হতে পারে নিরাপদ ধরিত্রী। নটরডেম কলেজে 16তম জাতীয় পরিবেশ সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং জীবনাচার নিশ্চিতের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা। সে সময় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রত্যয় জানান সুধীজনরা। মুশাহিদ রানীর রিপোর্ট। 64 জেলার 200 প্রতিষ্ঠানের হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ। সেমিনার, কর্মশালা, প্রজেক্ট ডিসপ্লে, বন্যপ্রাণীর স্থির চিত্র প্রদর্শনী, ইকো প্রজেক্ট এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নান্দনিক নানা আয়োজনে 16তম জাতীয় পরিবেশ সম্মেলন ঘিরে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস। ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা। প্রজেক্টটা তৈরি করেছি যাতে আমি আমার প্রকৃতিকে আরো ভালোভাবে বুঝতে পারি এবং এটাকে প্রোটেক্ট করতে পারি। এ থেকে মানুষকে সচেতন করতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। কম্পিটিশনের নাম হচ্ছে গ্রিন বি। ওই কম্পিটিশনে কুইজ হবে, ওই কুইজটা দিতে আসছি আমরা। প্রকৃতিতে আমরা কি কি ইফেক্ট করলে আমাদের প্রকৃতি ভালো থাকবে এবং কি কি করলে এটা ভালো থাকবে না, এগুলি সব নিয়ে আমরা জানতে পারি। গাছ কি করে লাগাবো, কি করে সংরক্ষণ করব, তারপর হচ্ছে আমরা কিভাবে করে পরিবেশ ঠিক রাখবো। ধরিত্রীমাতা রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। শিক্ষার্থীদেরকে যদি আমরা পরিবেশের প্রতি সচেতন করতে পারি, তাহলে আগামী ভবিষ্যৎ আরো সবুজ এবং টেকসই হবে। সেই আলোকেই নটরডেম স্টাডি ক্লাবের এই আয়োজন। পরিবেশ যে প্রকৃতি, এটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ঠিক রাখা, সুন্দর রাখা, এটাকে উন্নয়ন করা, যত্ন করা, যে কোনো সে অপচয় থেকে রোধ করা, এটা যে আমাদের নৈতিক সামাজিক দায়িত্ব, সেটাই কিন্তু আমরা সচেতন করতে চাই। শিল্প উন্নয়ন আমাদের দরকার আছে। আমাদের এসডিজি তে পভার্টি ইরাডিকেশনের কথা বলা আছে, ডিসেন্ট লাইফের কথা আছে বলা আছে, সকলের জন্য সুন্দর পৃথিবীর কথা বলা আছে, কিন্তু not at the cost of our damaging our nature, কারণ এটার মালিক আমরা একা নই। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 24টি প্রতিষ্ঠান। সম্মেলনের গণমাধ্যম সহযোগী চ্যানেল আই। মুশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ ধূসর তনু, রাজকীয় চলন আর আকাশ কাঁপানো ডাকের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কমন ক্রেন সারস।
হিমশীতল অঞ্চল থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসা পরিযায়ী পাখিটি প্রকৃতিপ্রেমীদের মাঝে তৈরি করেছে ভিন্ন উদ্দীপনা। তবে বাংলাদেশে এদের আগমন বাসস্থান ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিলেও নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। প্রধান আরিফের ভিডিওচিত্রে মোশাহিদ রনির আরও একটি রিপোর্ট। কমন ট্রেন সারস মূলত উত্তর ইউরেশিয়া ও উত্তর এশিয়ার পাখি হলেও এদের প্রজনন ও বিচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয় এবং তিব্বতীয় মালভূমি। এরা সাধারণত উত্তর গোলার্ধের জলাভূমি, বোরিয়াল বন এবং হিমালয়ের উচ্চতর পার্বত্য অঞ্চল, তিব্বত ও লাদাখের জলাশয়ে প্রজনন করে। প্রজননকালে নির্জনতাপ্রেমী এই পাখি প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ থেকে ৪,০০০ মিটার উচ্চতায় আলপাইন জলাভূমিগুলোতে প্রজনন করে। সাধারণত একজোড়া পাখি দুটি ডিম দেয় এবং মা বাবা উভয়ই ডিমে তা দেয়। তথ্য বলছে বাংলাদেশে একসময় নিয়মিত কমন ক্রেন দেখা গেলেও বিংশ শতাব্দীর শেষার্ধে এদের উপস্থিতি নেমে আসে শূন্যের কোঠায়। তবে দীর্ঘ সময় পর গত ২ বছর সিলেটের কানাইঘাটের বড় হাওর এলাকায় দেখা যাচ্ছে রাজকীয় অতিথিদের। জলবায়ু পরিবর্তনের ফলে গত ২ বছরে হিমালয়ের উত্তরাঞ্চলে তীব্র শীত এবং বরফ পড়ার ধরনে পরিবর্তনের কারণে এই পাখিরা তাদের পুরনো পরিযায়ন পথ পরিবর্তন করে বাংলাদেশে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পাখিগুলো এখানে আর আগের মতো আসে না, বা এই যে ৩টি পাখি এসেছে সেগুলোও যে এখানে খুব নিরাপদে শীতকাল কাটিয়ে ফিরে যেতে পারবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এদের সংরক্ষণের জন্য আমাদের এই জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে, যাতে এখানে এই যে পাখির চোরা শিকার এটি সম্পূর্ণরূপে বন্ধ করা যায় এবং স্থানীয় মানুষ যারা তাদেরকে সচেতন করে এই সংরক্ষণের যে উদ্যোগ সেই উদ্যোগের সঙ্গী করতে হবে সবাই। কমন ট্রেনের উপস্থিতি প্রমাণ করে যে এই অঞ্চলের জলাভূমি ও বাস্তুসংস্থান এখনও এই ধরনের সংবেদনশীল পাখির টিকে থাকার জন্য উপযোগী। তবে পাখি শিকারী ও বেখেয়ালি পর্যটন এদের জন্য এখনও বড় হুমকি। মোশাহিদ রনি, চ্যানেল আই, সিলেট। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। বিসিবি ও আইসিসির টানাপোড়েনে কপাল খুলল ইউরো অঞ্চলের বাছাই পর্বে স্কটিশদের খেলা। কোন যোগ্যতায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি তার ব্যাখ্যা দিয়েছেন সাইদুর রহমান শামীম। শেষ পর্যন্ত দুঃসংবাদটি এলো দুবাই থেকে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ এবং আইসিসির মধ্যে যে টানাপোড়েনটি চলছিল তাতে শেষ হাসি আসলো আইসিসি। নিরাপত্তা ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায়নি, এ নিয়ে বারবার নিবেদন করা হয়েছে ভিডিও কনফারেন্স, এমনকি আইসিসি আলটিমেটামও দিয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ তাদের অনড় অবস্থান থেকে সরেনি। অনড় অবস্থানে শেষ পর্যন্ত থেকে গেল আইসিসি। তার ফলে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ পড়তে হলো। বাংলাদেশের বদলে এবার খেলবে স্কটল্যান্ড। কেন স্কটল্যান্ড? কেন? সেই উত্তর হলো গিয়ে আইসিসি যে টি-20 র্যাঙ্কিং তাতে যে কয়টি দেশ এবারের বিশ্বকাপের মূল পর্বের থেকে বাইরে আছে তার মধ্যে স্কটল্যান্ড হলো সর্বোচ্চ র্যাঙ্কিংধারী। সুতরাং বাংলাদেশ যখন বাদ পড়লো বা একটি যে কোনো দেশ যখন বাদ পড়ে তখন স্বাভাবিকভাবেই স্কটল্যান্ড ফিরে আসলো বিশ্বকাপে। বাংলাদেশের ভাগ্য পুড়ল, কপাল খুলল শেষ মুহূর্তে স্কটল্যান্ডের। গ্রুপ কিন্তু সেই একই রয়ে গেছে। সি গ্রুপে বাংলাদেশের পরিবর্তে এবার ঢুকলে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালির সাথে খেলবে তারা। ফিকচারও ঠিক একই রয়েছে। 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে স্কটিশরা, তারপর 9ই ফেব্রুয়ারি ইটালি, 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং 17ই ফেব্রুয়ারি নেপাল। তার মানে বাংলাদেশের জন্য যে ফিকচার, যে স্লট, যে ভেন্যু ছিল সেই একই ভেন্যু ইউজ করে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর আরও জানিয়ে ফিরছি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে।
বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর ৩ আসনের প্রার্থী জি.এম. কাদের বলেছেন, গণভোটে না ভোট দিলে যদি স্বৈরাচারের দোসর হয় তাহলে গণভোটে যারা হাঁ ভোট দিতে বলেছে তারা নাৎসিবাদের দোসর। তিনি বলেন, গণভোট সংবিধান সম্মত না হওয়ায় তা বেআইনি এবং অবৈধ। রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচার শুরু উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, গণভোটে হাঁ জয়যুক্ত করতে সরকারি অর্থের অপব্যবহার, প্রভাব বিস্তার, হুমকি জনগণ মেনে নেবে না। জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো, যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর। নাৎসিবাদ, নাৎসি। এই প্রার্থী যেহেতু সংবিধান সম্মত নয়, এই গণভোট এই জন্য আমি মনে করি বেআইনি, এটা অবৈধ। এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি, সেটা অবৈধ। এবং এখানে যে খরচ করছেন সেটা বেআইনি এবং সেটা অবৈধ। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সংযোগ নোফেল ও স্পেকট্রাম এডুকেয়ারের যৌথ উদ্যোগে পিঠা উৎসব হয়েছে। রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে উৎসবের উদ্বোধন করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সংযোগ নোফেল এর উদ্যোক্তা নাসির উদ্দিন মাসুক, স্পেকট্রাম এডুকেয়ারের সিইও মোহাম্মদ নূর আহমেদ খোকন ও অন্যরা। উৎসবে বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক পিঠা, খোলাজালি এবং ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, দুধ চিতই সহ নানা ধরনের ঘরোয়া পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্ত আড্ডা। এ পর্যায়ে নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ডেরা ইসমাইল খান জেলার বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলার কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। প্রদেশটিতে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাড়িতে তখন বিয়ের উৎসব চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানেন, বিয়ের আসরে যখন অংশগ্রহণকারীরা ঢোলের তালে নেচে আনন্দ করছিলেন তখনই হামলা হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বোমা বিস্ফোরণে ঘরের ছাদ উড়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। কৃষি সংবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত লাল মাটির হলুদের খ্যাতি রয়েছে দেশজুড়ে। একসময় রপ্তানিও হতো এই হলুদের মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত এবং মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে লাল মাটির হলুদের সাথে মিশিয়ে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষি এবং ব্যবসায়ীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্যচিত্র, আল মকসিদের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হলুদ। পাহাড়ের লাল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে চাষ করা হয় উন্নত মানের হলুদ। রান্নায় ব্যবহৃত মশলা হিসেবে এই হলুদ স্বাদে, গন্ধে অতুলনীয় ও পরিমাণে কম লাগায় যা ছিল একসময় জগৎ বিখ্যাত। ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে মেশানো হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সাথে। বেশি লাভের আশায় হলুদ কারসাজির কারণে অপার সম্ভাবনা থাকলেও তা মুখ থুবড়ে পড়েছে অর্থনীতির বাজারে। পরিশ্রম করছি, অলদি করছি 50 টাকা, আমরা খুব দাম পাই না। বাংলাদেশে সবাই বলে ফুলবাড়িয়া হলুদ 1 নম্বর, এর কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। ইন্ডিয়ার হলুদটা খাইতে দেখতে খুব ভালো, কিন্তু খাইতে ভালো না। আঙ্গার ফুলবাড়িয়া হলুদটা খাইতেও ভালো, বিক্রিও ভালো। আমাদের হলুদ এখন বাজার হলো 5,000 5,500 টাকা, হলুদের দাম ছিল 8,000 টাকা। ফুলবাড়িয়ার হলুদের সাথে মিক্সড করিয়া এগুলা বিক্রি করতেছে, এর জন্য আমাদের এই ফুলবাড়িয়ার হলুদটা দাম কমে গেছে অনেকটাই, চাহিদাও কমে গেছে।
কৃষি বিভাগ বলছে এই হলুদকে জিআই পণ্যের তালিকাভুক্তকরণের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করব এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর আমরা চাই যে ফুলবাড়ির হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি, সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য উপাত্ত ডকুমেন্ট সংগ্রহ কাজ চলছে। গত 5 বছর ব্যবধানে এই অঞ্চলে 320 হেক্টর জমিতে কমেছে হলুদের আবাদ। কাজেই সংশ্লিষ্টদের এই ব্যাপারে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। উন্নয়ন এবং অগ্রগতির নামে দেশের মাটিতে বিপন্ন হয়ে যাওয়া খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ফেরাতে যশোরে চলছে বহুমুখী উদ্যোগ। ইতোমধ্যে হাজারো খেজুর গাছ যেমন রোপণ করা হয়েছে, তেমনি নিরাপদ উপায়ে রস সংগ্রহ এবং গুড় উৎপাদনে চলছে গাছি বাড়ি নামের অভিনব উদ্যোগ। এর ফলে পরিবেশগত ঐতিহ্য ফেরানোর পাশাপাশি গতি পাচ্ছে স্থানীয় জীবন জীবিকা ও অর্থনীতি। যশোর থেকে আকরামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রানীর রিপোর্ট। আবহমান বাংলার পরিবেশ, প্রতিবেশ ও ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ খেজুর গাছ। তবে কালের বিবর্তনে ইটভাটার জ্বালানি সহ নানা কারণে হারাতে বসেছে খেজুর গাছ। যশোরের যশ, খেজুরের রস। ঐতিহ্যের ধারক এমন প্রবাদ যখন বিস্তৃত হতে চলেছে, তখন পরিবেশ সুরক্ষায় খেজুর সৃজন ও গাছ সংরক্ষণের পাশাপাশি গাছি ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে গাছিদের প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত রস ও গুড় উৎপাদন এবং তা বাজারজাতকরণে চলছে নান্দনিক উদ্যোগ। তাবাল ধুয়ে টুয়ে আসে পরিষ্কার করে তাবালে দিয়ে ঢালি দিই, দিয়ে জাল দিয়ে ধরেন আমরা গুড় বানাই। এলাকায় যারা গাছি আছে তাদেরও আগ্রহ বেড়েছে, তারা নতুন করে গাছ কাটার পরে এখন নতুন গাছির তৈরি হচ্ছে। স্বাস্থ্যসম্মত খেজুর গুড় ও রস উৎপাদনকে স্বল্প ও দীর্ঘমেয়াদে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। যে ন্যাচারাল রিসোর্সটাকে যদি প্রপার ইউটিলাইজ এবং ম্যানেজমেন্ট করা যায়, তাহলে এটা একটা আমাদের একটা এন্টারপ্রেনার, ভালো একটা শিল্প এবং এইটার থেকে আয়ের একটা ভালো পথ তৈরি হবে এবং মানুষ ভবিষ্যতে এটাতে আরও বেশি নিয়োজিত হবে। ওরা তো সমিতির মাধ্যমে সহযোগিতা করে ওই নিজের পণ্যগুলো উৎপাদন করতে পারে, তারপরে বিক্রিও করতে পারেন, তারপরে সমস্যা আসলে একটু একসাথে সমস্যা সমাধান করতে পারে, এরকম অবস্থাতে আমরা তৈরি করতে পেরেছি। পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য ফেরানোর এই উদ্যোগে যুক্ত জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম ও দেশীয় বেসরকারি সংস্থা বেডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026। প্রধান অতিথি ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং 2026 সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে রেডি মিক্স কনক্রিট চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণ, টেকসই উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে রেডি মিক্স কংক্রিটের অপরিহার্য ভূমিকা রয়েছে। রাজধানীর একটি হোটেলে ক্রাউন সিমেন্টের এই সেমিনার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম শামীম জেড বসুনিয়া। স্বাগত বক্তৃতা করেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেমিনারে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেন। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বির হত্যার কারণ চাঁদাবাজি ও দখল বাণিজ্য জানিয়েছেন গোয়েন্দা প্রধান।
হত্যার নির্দেশ আসে বিদেশ থেকে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার পেছনে চাঁদাবাজি আর দখল বাণিজ্য কারণ বলে জানিয়েছে গোয়েন্দা প্রধান। তিনি বলেছেন, তাকে হত্যার নির্দেশদাতা হিসেবে দেশের বাইরে থাকা বিনাশ ওরফে দিলীপ নামে আন্ডারওয়ার্ল্ডের এক সন্ত্রাসীর নাম উঠে এসেছে। ওই ঘটনায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে ৭ জানুয়ারি রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আরেক শুটার রহিমকে শুক্রবার নরসিংদীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। কারওয়ান বাজার এলাকায় অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র সক্রিয় উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান গোয়েন্দা প্রধান। তদন্তে হত্যাকাণ্ডের নির্দেশদাতা বিনাশ নামে একজনের নাম এসেছে। যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি এবং এটা দখল। প্রাথমিকভাবে যেটা জানছি, সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি সন্ত্রাসী আর কি। মুসাব্বির হত্যা ঘটনায় এর আগে শুটার জিন্নাত, মূল সমন্বয়কারী বিল্লাল, আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির এবং ঘটনাস্থল রেকি করা রিয়াজকে গ্রেপ্তার করা হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। মৃত স্ত্রী ও সন্তানকে জেল গেটে শেষ বিদায় জানালেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রী ও শিশুকন্যার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যশোর কারাগারে গেলে তাদের শেষ দেখা দেখেন তিনি। বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে 9 মাসের শিশু সন্তানসহ মা কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণা স্বর্ণালীর স্বামী বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 5ই আগস্টের পর হওয়া মামলায় জুয়েল হাসান সাদ্দাম যশোর কারাগারে রয়েছেন। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশ নিতে আইনজীবীদের মাধ্যমে প্যারোলের আবেদন করেছিলেন সাদ্দামের পরিবার, কিন্তু সাদ্দামকে প্যারোল দেওয়া হয়নি। এমনকি স্ত্রী এবং কন্যার জানাজায় অংশ নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। পরে স্ত্রী ও শিশু কন্যার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যশোর কারাগারে যায়। সাদ্দাম জেলে যাওয়ার সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। জন্মের পর মেয়েকে এই প্রথম দেখতে পেলেন সাদ্দাম, তবে জীবিত নয়, মৃত। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক একাডেমিক পুরস্কার বিতরণী হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর তামিম। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর আনোয়ারুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। ঘটন অঘটনে শেষ হলো বিপিএল এর দ্বাদশ আসর। টুর্নামেন্ট জুড়ে ব্যাট বলে দেশি ক্রিকেটারদের দাপট। ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে ভোলায় 2 দিনব্যাপী লোকালি লেড অ্যাডাপ্টেশন প্ল্যান ডেভেলপমেন্ট পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা হয়েছে। জেলায় চরফ্যাশন উপজেলার চর কুকরি বকরিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এই আয়োজন করা হয়। কর্মশালায় জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের আলোকে একটি কার্যকর ও টেকসই স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউএনডিপির জাতীয় সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক এবং অন্যরা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে।
নির্বাচনী প্রচার কার্যক্রমে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াতের আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি। নানা ইস্যুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি। টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত হল স্কটল্যান্ড। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমি সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।